আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না, নেতানিয়াহু। ফ্রান্সে এক্স কার্যালয়ে অভিযান ইলন মাস্ককে তলব। মাদক চক্রের নেতার সঙ্গে বৈঠকে সম্মানিত বোধ করছেন ট্রাম্প। মার্কিন বন্দিশালা থেকে মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল ভেনেজুয়েলা। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম নিহত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা চিহ্ন গাজা উপত্যকা তারা চিহ্ন ভবিষ্যৎ প্রশাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান পুনরায় স্পষ্ট করেন। নেতানিয়াহুর দপ্তর জানায়, গাজায় পুনর্গঠন শুরুর আগে তারা চিহ্ন হামাস তারা চিহ্নকে নিরস্ত্র করতে হবে এবং পুরো এলাকাকে সামরিকভাবে নিষ্ক্রিয় করতে হবে। একই সঙ্গে ইসরায়েলের ঘোষিত যুদ্ধের লক্ষ্য সম্পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এসব অভিযানে এ পর্যন্ত ৫২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। বর্তমানে প্রায় ২৪ লাখ মানুষ সেখানে চরম মানবিক সংকটে রয়েছে। ইরান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তেহরানকে বিশ্বাস করা যায় না, কারণ তারা অতীতেও চুক্তির শর্ত মানেনি। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই হতে পারে। আলোচনার স্থান নির্ধারণে কথা চলছে এবং তুরস্ক ও তারা চিহ্ন সহ কয়েকটি দেশ বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটার এর ফ্রান্স কার্যালয়ে অভিযান চালিয়েছে প্যারিসের সরকারি কৌঁসুলির সাইবার ক্রাইম ইউনিট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে আগামী এপ্রিলে শুনানিতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। প্যারিস পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলমান একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। তদন্তে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহ এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ বা ছড়িয়ে দিতে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কৌঁসুলিরা জানানোদ্যন্তের প্রাথমিক ধাপে এক্সের অ্যালগরিদম কিভাবে কন্টেন্ট বাছাই করে ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করছে তা বিশ্লেষণ করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের জুলাই মাসে তদন্তের পরিধি বাড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট গ্রোক কেওয়ের আওতায় আনা হয়। এখন পর্যন্ত এ বিষয়ে এক্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে প্রতিষ্ঠানটি অভিযোগগুলো বাক স্বাধীনতার ওপর আঘাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিল। কৌঁসুলিরা আরও জানিয়েছেন, তদন্তে দেখা হচ্ছে এক্স কি শিশুদের পর্নোগ্রাফিক কন্টেন্ট সংরক্ষণ বা বিতরণে সহায়তা করেছে, ডিফেক পর্নোগ্রাফির মাধ্যমে ব্যক্তির সম্মানহানি হয়েছে কি না এবং সংঘবদ্ধভাবে প্রতারণামূলক তথ্য সংগ্রহে প্ল্যাটফর্মটি ব্যবহৃত হয়েছে কি না। এদিকে ইনফরমেশন কমিশনার্স অফিস আইসিও জানিয়েছে, যুক্তরাজ্যেও গ্রোক চ্যাটবটের বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু হয়েছে। ক্ষতিকর যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরির ঝুঁকি নিয়েই এই তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি। দীর্ঘদিনের প্রকাশ্য উত্তেজনা ও তিক্ত বাক্যযুদ্ধের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মঙ্গলবার ৩রা জানুয়ারি অনুষ্ঠিত এই বৈঠককে উভয় নেতা চমৎকার অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন। এই বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ গত কয়েক মাস ধরেই দুই নেতার মধ্যে প্রকাশ্য বিরোধ চলছিল। ট্রাম্প একাধিকবার পেত্রোকে অসুস্থ ব্যক্তি অবৈধ মাদক নেতা বলে আক্রমণ করেছিলেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। প্রায় ২ ঘণ্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠক শেষে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সাংবাদিকদের জানান, এটি ছিল ভিন্ন রাজনৈতিক দর্শনের দুই নেতার মধ্যে একটি বাস্তবধর্মী আলোচনা। তিনি বলেন, কেউই নিজের আদর্শ থেকে সরে আসেননি, বরং পারস্পরিক মতপার্থক্য থাকা সত্ত্বেও সমঝোতার পথ খোঁজার চেষ্টা করা হয়েছে। বৈঠক শেষে সৌজন্যমূলক এক বিরল মুহূর্তও দেখা যায়। ডোনাল্ড ট্রাম্প তার লেখা বই দি আর্ট অফ দ্য ডিল পেত্রোকে উপহার দেন। বইটির ভেতরে হাতে লেখা বার্তায় ট্রাম্প পেত্রো কেগ্রেট বলে উল্লেখ করেন এবং আরেকটি ছবিতে কলম্বিয়ার প্রতি নিজের ভালোবাসা ও পেত্রোর সঙ্গে সাক্ষাৎকে সম্মানের বলে উল্লেখ করেন। উল্লেখ্য, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে দুই দেশের সম্পর্কে তীব্র সংকট তৈরি হয়।
সে সময় ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেনার পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্পের মার্কিন ভিসা বাতিলসহ তার প্রশাসনের ওপর নিষেধাজ্ঞা দেন। এমনকি সাম্প্রতিক মাসগুলোতে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছিলেন ট্রাম্প। ভেনেজুয়েলার রাজধানী তারাচিহ্ন কারাকাস তারাচিহ্ন একার মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন। গ্রান্ড মার্চ বা মহাসমাবেশ নামে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মাদুরো দম্পতিকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ১ মাস পূর্তিতে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাদুরোর ছবি সংবলিত ব্যানার ও টি-শার্ট পরে ভেনেজুয়েলার জন্য নিকোলাসকে প্রয়োজন স্লোগান দেন এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন মাদুরোর ছেলে ও ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নিকোলাস মাদুরো গুয়েরা। তিনি বলেন, বিদেশি সেনাবাহিনীর মাধ্যমে প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনা ভেনেজুয়েলার ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে থাকবে এবং এটি দেশের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন। সরকারি আহ্বানে আয়োজিত এই পদযাত্রায় বিপুল সংখ্যক সরকারি কর্মচারী অংশ নেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এটি একটি বৈশ্বিক প্রতিবাদ দিবস এর অংশ ছিল যেখানে বিশ্বের বিভিন্ন দেশে সমর্থকরা সংহতি প্রকাশ করেন। তারা মাদুরো দম্পতির আটকাদেশকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে ভেনেজুয়েলা থেকে হাত সরাও স্লোগান দেন। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি এর ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি দিবাগত রাতে বিবিসি লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে জানায়, সাইফ আল ইসলামের রাজনৈতিক দলের প্রধান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফের বোন লিবিয়ান টেলিভিশনকে জানান, আলজেরিয়া সীমান্ত সংলগ্ন একটি এলাকায় তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়, বাবার মৃত্যুর পর সাইফ আল ইসলামকেই লিবিয়ার অন্যতম প্রভাবশালী ও আলোচিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো। তিনি দীর্ঘদিন পশ্চিমা দেশগুলোর সঙ্গে লিবিয়ার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উল্লেখ্য, ২০১১ সালে সরকারবিরোধী আন্দোলন দমনে ভূমিকার অভিযোগে তাকে জিনতান শহরের একটি মিলিশিয়া গোষ্ঠী প্রায় ৬ বছর আটক করে রেখেছিল। একই অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতেও মামলার উদ্যোগ নেওয়া হয়েছিল।